লন্ডনে আওয়ামী লীগকে ফেরাতে রাষ্ট্রপতি চুপ্পুর সাথে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এদিকে হাসিনা ফেরার বার্তায় কলিজার পানি শুকিয়ে গেল ইউনূসের। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার সঙ্গে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠিত গোপন বৈঠকে সমঝোতা হয়েছে যে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা বর্তমান সরকার গণতন্ত্র চর্চার স্বার্থে ধীরে ধীরে শিথিল করবে। নিষিদ্ধ দলটির কার্যক্রম পালনের বিষয়ে সরকারের অবস্থান নমনীয় হবে, আর বিদেশে থাকা দলটির তুলনামূলক কম বিতর্কিত কয়েক নেতাকে দেশে ফিরতে দেওয়া হবে। গেল এপ্রিলের শুরুতেই এমন ভবিষ্যৎবাণী করে হইচই ফেলে দেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। এবার পূর্বাভাসকে আরও বিশ্বাসযোগ্য করলেন স্বয়ং হাসিনা। সম্প্রতি নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, যেহেতু সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন তাই দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবেন তিনি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা উচিত। পরিস্থিতির অবস্থা চিন্তা করলে হয়তোবা আসবেন দেশে তিনি। আমি মনে করি বাংলাদেশ যে অবস্থানে আছে তাতে দেশে আসা উচিত এবং দেশের রাজনীতির হাল ধরা উচিত। আওয়ামী লীগ নিয়ে মানুষ আলোচনা করছে, আলোচনা করতে বাধ্য হচ্ছে। কেউ কেউ বলছে আগেই তো ভালো ছিলাম। এখন দেখার বিষয় যে প্রফেসর ইউনূসের মানে অসহ্য নগ্ন যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা থেকে যখন বিএনপি দায়িত্ব নিয়েছে তখন বিএনপি কতটা সেগুলো কাটিয়ে উঠে সফল হয়। বিএনপির সফলতার উপরে নির্ভর করবে আওয়ামী লীগের ফিরে আসাটা দীর্ঘমেয়াদী হবে নাকি স্বল্পমেয়াদী হবে। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ফেরার ঘোষণা নিয়ে সরকারের চেয়ে ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা কেন বেশি চিন্তিত, আর সে চিন্তা থেকে মুক্ত হতে ইউনূস কোন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে লন্ডনে গোপন সমঝোতা। রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশ সফর। গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার সঙ্গে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠিত গোপন বৈঠকে সমঝোতা হয়েছে যে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা বর্তমান সরকার গণতন্ত্র চর্চার স্বার্থে ধীরে ধীরে শিথিল করবে। নিষিদ্ধ দলটির কার্যক্রম পালনের বিষয়ে সরকারের অবস্থান নমনীয় হবে, আর বিদেশে থাকা দলটির তুলনামূলক কম বিতর্কিত কয়েক নেতাকে দেশে ফিরতে দেওয়া হবে। বলা হচ্ছে, রাষ্ট্রপতি সম্মানে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত একটি নৈশভোজে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। সেখানেই গোপন আলোচনা হয়েছে 24-এর আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। মূলত আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতার আগ্রহেই বৈঠকটি হয়েছে। এসব নেতা দেশে ফিরে দুঃখ প্রকাশ করে রাজনীতিতে আবার সক্রিয় হতে চান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে কাউকে আওয়ামী লীগের নেতৃত্বে রেখে দলটির পুনর্গঠন করতে চান তারা। তবে গণতন্ত্রের নামে কোনো দলকে সুযোগ দেওয়ার আগে জবাবদিহি, আইনের শাসন ও দলটির অনেক নেতার অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের বিচারও নিশ্চিত করতে চায় জনভোটে নির্বাচিত বর্তমান সরকার। সালাউদ্দিন আহমদ গত 13 মে দেশ ছাড়েন। এ তথ্যে নিশ্চিত হওয়া গেল তিনি কোথায় গেছেন, কেন গেছেন, সফরের প্রকৃত উদ্দেশ্য কি, এ নিয়ে নানা ধরনের আলোচনা জল্পনা ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে একই সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যুক্তরাজ্য সফর ও আওয়ামী লীগের কয়েক নেতার আগে থেকেই দেশটিতে অবস্থানের বিষয়টি। সাধারণত মন্ত্রীদের বিদেশ সফরের ক্ষেত্রে এর উদ্দেশ্য, সময়সূচি, সরকারি আদেশ নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়ে থাকে। সালাউদ্দিন আহমদ মন্ত্রী হওয়ার পর একাধিক দেশ সফর করলেও এই প্রথমবারের মতো তার বিদেশ ভ্রমণ নিয়ে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দেওয়া হয়নি কোনো সংবাদ বিজ্ঞপ্তি। মন্ত্রীর দপ্তর ও তার ব্যক্তিগত কর্মকর্তাদের কেউই এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলতে চাচ্ছেন না। এতে রহস্য আরও বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের সফরের শুরুতে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে না আসায় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মধ্যেও কৌতূহল তৈরি হয়। তারাও নানা হিসাব নিকাশ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন 6 শরীফুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের জন্য জিও হয়েছে, সেটি পারিবারিক সফর হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন ATM শাহিন আহমেদ জানিয়েছেন, 13 মে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছাড়েন। তবে তিনি কোন দেশে গেছেন বা কি উদ্দেশ্যে গেছেন সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। মন্ত্রীর এক ব্যক্তিগত কর্মকর্তা ভিন্ন ধরনের তথ্য দিয়েছেন গণমাধ্যমকে। তার ভাষ্য অনুযায়ী সালাউদ্দিন প্রথমে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান, সেখান থেকে লন্ডনে যান, যেখানে তার মেয়ে থাকেন। ভিন্নমুখী এসব বক্তব্যই মূলত জনমনে প্রশ্নের পরিমাণ বাড়িয়েছে। তবে লন্ডনে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কয়েক নেতার মধ্যে গোপন বৈঠকের গুঞ্জনের বিষয়টি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক কূটনীতিক উড়িয়ে
উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ওই নৈশভোজ শুধু রাষ্ট্রপতির সম্মানে আয়োজন করা হয়েছিল, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন না। আওয়ামী লীগের কোনো নেতাকে নৈশভোজে আমন্ত্রণ জানানোর প্রশ্নই আসে না। ওই কূটনীতিক আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী লন্ডন সফর করেছেন, এ সম্পর্কেও হাইকমিশনের কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকেও বক্তব্য নিয়েছে জাতীয় একটি গণমাধ্যম। তিনি জানান, লন্ডনের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে তার দেখা হয়নি। একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নেটিজেনদের দাবি, রাজনীতিতে অনেক কিছুই আড়ালে হয়, তাই সামাজিক মাধ্যমে ছড়ানো এমন বৈঠকের গুঞ্জন একেবারে উড়িয়ে দেওয়া কঠিন। সরকার যদি শুরুতেই পরিষ্কার করে বলতো স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় গেছেন, তাহলে হয়তো এত আলোচনা হতো না। অনেকের ধারণা, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে এখন যারা বঙ্গবন্ধুর পরিবারের বাইরে কাউকে নেতৃত্বে চান, বিদেশে অবস্থানরত সেসব নেতার অনুসারীদের মাধ্যমেই রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠকের কথিত খবর ছড়িয়েছে। মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহ নক্ষত্রের অবস্থান ও সংখ্যাতত্ত্ব জানান দিচ্ছে এই খবর। গেল এপ্রিলের শুরুতেই এমন ভবিষ্যৎবাণী করে হইচই ফেলে দেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। এবার পূর্বাভাসকে আরও বিশ্বাসযোগ্য করলেন স্বয়ং হাসিনা। সম্প্রতি নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, যেহেতু সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন, তাই দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবেন তিনি। মাথা উঁচু করে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই হবে দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন। আনন্দবাজার পত্রিকার প্রশ্ন ছিল, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? উত্তরে হাসিনা জানান, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তার দাবি, আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। ফেরার প্রস্তুতি নীরবে চলছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর দাবি, অন্তর্বর্তী সরকার ও তাদের সাজানো নির্বাচন অবৈধ। বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধেও নেতাকর্মীরা সরব রয়েছেন। প্রাণ বাঁচাতে যারা দেশ ছেড়েছেন, বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন তারা। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই শুরু হবে স্বদেশ প্রত্যাবর্তন 2.0। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনও প্রধানমন্ত্রী দফতরের কোনো চিন্তাভাবনা নেই। তবে বাংলাদেশ সরকার এখনও সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে অনড়। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে সরকার আদালতের সিদ্ধান্ত কার্যকর করবে। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। পাশাপাশি চূড়ান্ত রায়ে আদালত যে সিদ্ধান্ত দেবে সেটি বাস্তবায়ন করবে সরকার। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্য জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। সে ধারা থেকে বেরিয়ে সবার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় সরকার। মন্ত্রী জানান, আইন তার নিজস্ব গতিতে চলবে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগ যেমনটা করে গেছে, তেমন কোনো পদক্ষেপ নেবে না বর্তমান সরকার। ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, যে ক্যাবিনেট ক্রুশিয়াল বিষয়গুলোতে সিদ্ধান্ত নিত, এমন তথ্য জানিয়ে বোমা ফাটিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সূত্রগুলো বলছে, সেই কিচেন ক্যাবিনেট এখনো সক্রিয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার নামে গোলামি চুক্তি করার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ইউনূস সরকার অনেক উপদেষ্টাই গা বাঁচাতে দোষ চাপায় ওই কিচেন ক্যাবিনেটের উপর। এই চুক্তির তথ্য গণমাধ্যমে আসার কিছুদিনের মধ্যে দেশব্যাপী শুরু হয় হামের প্রকোপ। হামের কারণে একের পর এক বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 10 জন শিশু বাংলাদেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মারা যাচ্ছে। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেশের স্বাস্থ্যখাতে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় ও মহামারী দেখা দেয়। একসময় প্রায় সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া সংক্রামক রোগ হাম বাংলাদেশে পুনরায় মহামারী আকারে ফিরে আসে এবং শত শত শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। প্রথম দিকে বিএনপি সরকারের পক্ষ থেকে এর জন্য আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনাকে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুব দ্রুত বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা ও ইউনূস আমলে বাচ্চাদের টিকা দেওয়ার পরিস্থিতির তুলনামূলক চিত্র প্রকাশ হতে শুরু করে। সাথে এই সংকটের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নীতিগত অপরিপক্কতা ও প্রশাসনিক গাফিলতিকে দায়ী করতে শুরু করেন বিশেষজ্ঞরা। নিরুপায় হয়ে বিএনপি সরকারের একেবারে শীর্ষ ব্যক্তিরও ইউনূস প্রশাসনের অপরাধের কথা জানানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সবশেষ 20 মে বিকেলে ঢাকার আগারগাঁয়ে ইউনিসেফ কার্যালয়ে একটি অত্যন্ত জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপট চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢালেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে 5 থেকে 6টি চিঠি পাঠিয়েছেন তারা, এবং বৈঠক হয়েছে অন্তত 10টি। বাংলাদেশের টিকার আসন্ন ঘাটতির কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স, তা নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় এই চিঠি পাঠানো হলো এমন চিঠি সেটি প্রথম ছিল না বলে বুধবার দাবি করেছেন ইউনিসেফের প্রতিনিধি। এ বিষয়ে এক প্রশ্নে রানা ফ্লাওয়ার্স বলেন, তার সামনে হয়তো সবগুলো তারিখ এখন নেই এবং তার ধারণা সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে তিনি জানেন 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 কি 6টি চিঠি পাঠিয়েছেন। ইউনিসেফ প্রতিনিধি দাবি করেন তারা সরকারের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত 10 বার বসেছিলেন। তিনি এবং ইউনিসেফের কর্মীরা বারবার সরকারকে বলেছিলেন টিকার সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু মোহাম্মদ ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছিলেন অনড় নিজেদের লোকদের দিয়ে উন্মুক্ত টেন্ডারে টিকা কেনার জন্য। ইউনিসেফের দাবি, ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার এই সিদ্ধান্তের কারণে এখন হামে শত শত শিশু মারা যাচ্ছে। প্রশ্ন হলো, ইউনিসেফ এতদিন চুপ থাকার পর কেন জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘটা করে সব তথ্য জানালো? সূত্রগুলো বলছে, হামে শিশু মৃত্যুর পিছনে ইউনূস সরকারের অবহেলার বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর নিজেদের ইমেজ উদ্ধারে কি করা যায় তা নিয়ে সক্রিয় হয় ইউনূসের সেই কিচেন ক্যাবিনেটের সদস্যরা। সাথে যোগ দেয় ইউনূস ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনের কিছু নেতা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারা গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছে। সেসব বৈঠকে ইমেজ পুনরুদ্ধারে ইউনিসেফকে ম্যানেজ করারও সিদ্ধান্ত হয়। মোহাম্মদ ইউনূস তার পুরাতন বিদেশি বন্ধুদের দিয়ে ইউনিসেফের হেড অফিসকে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে এরই মধ্যে ইউনিসেফের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছিলেন। ইউনূস সেন্টার থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয় ইউনিসেফের সদর দপ্তরে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ইউনিসেফ সদর দপ্তরের কাছে বেরিয়ে আসে ইউনূসের থলের বিড়াল। তারপরে সদর দপ্তরের গ্রিন সিগন্যাল পেয়ে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন রানা ফ্লাওয়ার্স। ইউনূস সেন্টারের একটি সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেট গত কয়েকদিনে যেসব বৈঠক করেছে সেখানে আলোচনায় একটি বিষয় ছিল হামের টিকা নিয়ে অব্যবস্থাপনার জন্য ইউনূস আমলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিএনপি সরকার শেষ পর্যন্ত আইনি পথে যেতে বাধ্য হতে পারে। গত 17 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটে তখন পর্যন্ত দেশের প্রায় 400 শিশুর মৃত্যুর জন্য সরাসরি বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে দায়ী করা হয়। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও মনে করেন ইউনূসের জায়গায় যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে বিএনপি সরকার খুব দ্রুত ওই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। সেক্ষেত্রে হামের কারণে এত শিশু মারা যাওয়ার পরও বিএনপি সরকার ইউনূস আমলের কাউকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসায় মানুষের মধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিদেশি পরামর্শকরাও হামের টিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মারাত্মক ও নজিরবিহীন গাফিলতিকে ফৌজদারি অবহেলা হিসেবে দেখছেন। সূত্রগুলো বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা একটি বৈঠকে সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। দর্শক, ইউনূসের কিচেন ক্যাবিনেট যখন মার্কিন চুক্তি আর হামে শিশু মৃত্যুর জন্য নিজেদের ইমেজ সংকট নিয়ে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখনই তাদের উদ্বেগকে দিল্লি থেকে আরো বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 19 মে ভারতের হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট ও আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ প্রকাশিত হয়। 3টি সাক্ষাৎকারেই শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন তিনি ও তার দলের ফেরা নিয়ে নীরব প্রস্তুতি চলছে। সাথে সেই প্রস্তুতি কি ধরনের তারও একটা রূপ তিনি তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ চেষ্টা চলছে। শেখ হাসিনার এই বক্তব্যের পর ইউনূস ঘনিষ্ঠদের মধ্যে যে একটা অস্বস্তি বেড়েছে সেটি সামাজিক মাধ্যমেই দেখা যাচ্ছে। প্রথমে প্রতিক্রিয়া জানান ইউনূসের মাস্টার মাইন্ড খ্যাত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 24-এর আন্দোলনের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন তিনি। এর বিভিন্ন কারণ তুলে ধরে তিনি দলটি ফিরে আসার প্রেক্ষাপটও বর্ণনা করেছেন নিজের ফেসবুক ওয়ালে লেখা এক পোস্টে। মঙ্গলবার কিছু সময়ের ব্যবধানে তিনি এ নিয়ে দুটো ফেসবুক পোস্ট দেন। এর প্রথমটিতে তিনি লেখেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল সে গল্পই তুলে ধরার কথা বলেছেন তিনি। মাহফুজ লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনের আনন্দ পেয়েছিল গত 17 বছরের মুসলিমগণ। তবে শেখ হাসিনার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ কোনো কথা অবশ্য লেখেননি। যেমন বলেননি সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, কিন্তু কথা বলেছেন আওয়ামী লীগের ফেরা নিয়ে। তবে মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা বললেও ভিন্ন মত দিয়েছেন 26 লাখ ভারতীয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য বিখ্যাত আসিফ নজরুল। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মাহফুজ আলমের পোস্ট প্রকাশের প্রায় 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল।
সংক্ষিপ্ত হলেও তার বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক উপস্থিতির চেয়ে দলটির রাজনৈতিক আচরণ ও প্রচারণাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দর্শক, ইউনূস সরকার আমলের প্রথম দিকে প্রকাশ্যে আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন তার দুই উপদেষ্টা। তাদের একজন ছিলেন সাখাওয়াত হোসেন, আর একজন ছিলেন আসিফ নজরুল। যদিও পরে নিজ হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ জারি করেছিলেন। গোয়েন্দা সূত্রগুলো বলছে, শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পর 19 মে সন্ধ্যার পর মোহাম্মদ ইউনূসের সাথে তার কিচেন ক্যাবিনেটের 4 সদস্য রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ইউনূস সেন্টারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একজন সদস্য বাকিদের উপর দোষ চাপিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগের গত কিছুদিন ধরে দেশব্যাপী শোডাউনের বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনায় একটি ছাত্র সংগঠনের কয়েকজন সাবেক নেতাকেও পরে ডাকা হয় এবং অনলাইনে আওয়ামী লীগ বিরোধী ব্যাপক প্রচারণা করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয় বলে ইউনূসের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। প্রোটেক্ট ইউনূসের মতো নতুন কোনো ব্লগ বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ বিরোধী এবং হাম ইস্যুতে মোহাম্মদ ইউনূসের ইমেজ পুনরুদ্ধারে কাজ শুরু করা যায় কিনা সেটা নিয়েও আলোচনা হয়েছে। দর্শক, আওয়ামী লীগ আমলে যখন কর ফাঁকি সহ নানা মামলায় ইউনূসের বেহাল দশা হয়েছিল, তখন ইউনূস সেন্টার থেকে বিশ্বব্যাপী ইমেজ বিল্ডিং এর জন্য প্রোটেক্ট ইউনূস ব্লগটি করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় ইউনূস এই ব্লগটিতে দাবি করেছিলেন তার খোলা চিঠির কারণে জাতিসংঘ তখন বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে চাপ দিয়ে চিঠি দিয়েছিল। বৈঠকে উপস্থিত ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা আওয়ামী লীগ ইস্যুতে সরকারের শীর্ষ মহলের সাথে আলোচনার জন্য সাবেক এক উপদেষ্টাকে দায়িত্ব দেন, যিনি বিএনপি ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে এক সময় তারেক রহমানের বিরুদ্ধে টকশো আলোচনায় প্রকাশ্যে সমালোচনা করায় তাকে নিয়েও বিএনপিতে অস্বস্তি আছে। ওই সাবেক উপদেষ্টা আলোচনা করার পর পরবর্তী বৈঠকে বসতে পারে ইউনূসের কিচেন ক্যাবিনেট করণীয় ঠিক করতে। গোয়েন্দা সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের দুজন সদস্য রাজধানীর বাংলা মোটরে তাদের আদি মিটিংখানায় কয়েক দফা মিটিং করেছেন। ইউনূসের আমলের সংগঠিত মবগুলো হওয়ার আগে বাংলা মোটর ওই ভবনটিতে সিদ্ধান্ত হতো। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের নজিরবিহীন নীতিগত অদক্ষতা, যার ফলে হামের ভ্যাকসিনের ভয়াবহ সংকটে শত শত নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু হয়েছে এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা সরাসরি সরকারের চরম গাফিলতিকে দায়ী করেছে। এই সংকটের মুখে দাঁড়িয়ে সাবেক উপদেষ্টাদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার যে দাবি উঠেছে তা বিএনপি সরকারকেও এক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে শেখ হাসিনার ঘোষণা এবং আওয়ামী লীগের ফেরার আতঙ্ক ইউনূসের কিচেন ক্যাবিনেটকে আবারও সক্রিয় করে তুলেছে। প্রশ্ন হলো, ইউনূসের এই কিচেন ক্যাবিনেট পর্দার আড়ালে কতটুকু সফল হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।